শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে এক পরিত্যক্ত বাংলো বাড়ি। আমি গিয়েছিলাম সেখানে একটু নির্জনে সময় কাটাতে, কিন্তু প্রথম রাতেই বুঝলাম জায়গাটা নির্জন নয়। মাঝরাতে হঠাৎ নিচতলার হলঘর একটা পিয়ানোর সুর ভেসে এলো। সুরটা এতটাই বিষণ্ণ যে শুনতে শুনতে আমার চোখে জল এসে গেল। কিন্তু বাড়িতে আমি ছাড়া তো আর কেউ নেই। আমি টর্চ হাতে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। হলের দরজাটা একটু ফাঁক হতেই দেখলাম একটা কুয়াশার মতো অবয়ব পিয়ানোর সামনে বসে আছে। তার হাত নেই, কিন্তু সুর বাজছে। আমি যেই কাছে গেলাম, সুরটা হঠাৎ বন্ধ হয়ে গেল, আর পুরো হলঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পিয়ানোর সামনে থেকে সরে এসে আমি নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু শান্তি নেই। মনে হচ্ছে দেওয়ালের ওপার থেকে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। খস খস খস। আমি দেওয়ালের ওপর হাত রাখলাম। হঠাৎ অনুভব করলাম দেওয়ালটা মানুষের শরীরের মতো গরম আর স্পন্দিত হচ্ছে, যেন দেওয়ালের ভেতরে কেউ জীবন্ত বন্দী হয়ে আছে। হঠাৎ একটা বিকট আর্তনাদ শুনতে পেলাম, আমাকে বের করো, এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। তখন দেখলাম দেওয়ালের ফাটল দিয়ে কালো চটচটে রক্ত বেরিয়ে আসছে, আর সেই রক্তের উপর ফুটে উঠছে ছোট ছোট হাতের ছাপ। আমি ঠিক করলাম এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব, কিন্তু সদর দরজার সামনে গিয়ে দেখি সেটা বাইরে থেকে কেউ তালা মেরে দিয়েছে। হঠাৎ ডাইনিং টেবিলের ওপর নজর গেল। সেখানে দুটো থালায় খাবার সাজানো, একটা আমার জন্য আর অন্যটা কার জন্য। টেবিলের উল্টো দিকের চেয়ারটা নিজে নিজেই টেনে কেউ বসল। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু প্লেট থেকে খাবারগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য হয়ে আমার সামনেই বসে খাবার খাচ্ছে। হঠাৎ সেই অদৃশ্য সত্তাটি আমার কানের কাছে এসে খসখসে গলায় বলল, খাবারটা খেয়ে নাও, কারণ এটাই তোমার শেষ খাবার। কাল থেকে তুমিও আমাদের মতো অদৃশ্য হয়ে যাবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে দোতলার বাথরুমে গেলাম মুখে জল দিতে। আয়নার দিকে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। আয়নায় আমার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যখন ঘাড় ঘুরিয়ে তাকালাম সেখানে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই দেখলাম ছায়াটা আমার আরও কাছে এগিয়ে এসেছে। তার মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত লাল গর্ত। হঠাৎ সেই ছায়াটা আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আয়নার কাঁচটা ফেটে চৌচির হয়ে গেল, আর প্রতিটা টুকরোয় আমি নিজের বিভৎস মৃতদেহ দেখতে পেলাম। হঠাৎ করে একটা অমানুষিক চিৎকার দিয়ে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম, কিন্তু আয়নার ভেতর থেকে সেই লাল চোখ দুটো আমায় তখনও অনুসরণ করছে। আমি বাথরুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়াতে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, করিডোরটা যেন শেষই হচ্ছে না। আমি যত দৌড়াচ্ছি করিডোরটা তত লম্বা হচ্ছে। দুপাশের দেওয়াল থেকে পুরনো আমলের সব ছবিগুলো আমার দিকে তাকিয়ে হাসছে। ছবিগুলোর চোখ নড়ছে। হঠাৎ দেখলাম করিডোরের মেঝেটা তরল হয়ে যাচ্ছে। আমি ডুবছি, পায়ের নিচে কোনো মাটি নেই। ঠিক সেই সময় উপর থেকে ঝোলানো ঝাড়বাতিটা দুলতে শুরু করলো। বাতিগুলো নিভে গিয়ে চারপাশ ঘন অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের ভেতর থেকে হাজার হাজার ঠান্ডা হাত আমার শরীর চাপটে ধরল। তারা আমায় নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে শুধু পচা মাটির গন্ধ আর মৃত্যুর নিস্তব্ধতা। নিজেকে কোনো মতে মুক্ত করে আমি একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, কিন্তু এটা তো লিভিং রুম নয়, এটা বাড়ির বেসমেন্ট। সেখানে সারি সারি কাঠের কফিন রাখা। প্রতিটা কফিনের গায়ে এক একটা নাম লেখা আছে। একটা কফিনের সামনে গিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। সেখানে আমার নাম লেখা আছে। কফিনের ঢাকনাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে কোনো লাশ নেই, শুধু একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলতেই দেখলাম
দেখলাম তাতে আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব ঘটনার ছবি আঁকা আছে। এমনকি আমি যে আজ এই বাড়িতে আসব সেটাও সেখানে লেখা। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ রাত 12টা 1 মিনিটে পিচাস কুঠির নতুন সদস্য হবে তুমি। ঠিক তখনই ঘড়িতে ঢং ঢং করে 12টার কাঁটা ঝুলো। ঘড়িতে 12টা বাজার সাথে সাথে বেসমেন্টের মোমবাতিগুলো নীল হয়ে জ্বলে উঠল। আমি ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। শেষ পাতায় আমার নাম লেখা দেখে আমার হাত কাঁপছিল। হঠাৎ ডায়েরির পাতা থেকে টপ টপ করে তাজা রক্ত পড়তে শুরু করলো। সেই রক্ত মেঝের উপর গড়িয়ে গিয়ে একটা ম্যাপ বা নকশা তৈরি করলো। নকশাটা এই বাংলো বাড়ির গোপন সুড়ঙ্গের। হঠাৎ আমার পেছনে একটা শীতল নিঃশ্বাস অনুভব করলাম। কেউ একজন আমার কাঁধে হাত রেখে ফিস ফিস করে বলল, খুঁজে পেয়েছ তবে? আমাদের মুক্তির চাবিকাঠি তো তোমার রক্তেই মিশে আছে। আমি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু দেখলাম কফিনগুলো একে একে খুলতে শুরু করেছে। কফিনের ভেতর থেকে কঙ্কালসার হাতগুলো বেরিয়ে আসছে আমায় ধরার জন্য। আমি বেসমেন্ট থেকে বের হওয়ার জন্য পাগলের মতো সিঁড়ি দিয়ে উপরে দৌড়াতে লাগলাম, কিন্তু উপরে উঠে দেখি আমি সেই আগের হল ঘরেই ফিরে এসেছি। তবে এবার ঘরটা খালি নয়, হল ঘর ভর্তি অসংখ্য ছায়ামূর্তি। তাদের কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু ঘন কালো ধোঁয়ার মতো অবয়ব। তারা সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একটা যজ্ঞের আগুন জ্বলছে। আগুনের শিখাগুলো মানুষের আকৃতি নিচ্ছে। ছায়ামূর্তিগুলো একযোগে বিড়বিড় করে এক অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে শুরু করলো। সেই শব্দে আমার কান ফেটে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ তারা সবাই একসাথে আমার দিকে ঘুরে তাকালো। তাদের কোনো চোখ নেই, কিন্তু আমি অনুভব করলাম তারা সবাই আমার অন্তরাত্মা পর্যন্ত দেখে ফেলছে। তারা আমার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো, যেন আমি তাদের পরম কাঙ্ক্ষিত কোনো শিকার। আমি পালানোর পথ খুঁজছি, কিন্তু চারদিকের দেওয়ালগুলো ক্রমশ ছোট হয়ে আসছে। ছায়ামূর্তিগুলো আমাকে ঘিরে ফেলেছে। ঠিক তখনই সেই পিয়ানোর সুরটা আবার বাজতে শুরু করলো। তবে এবার সুরটা ছিল অনেক বেশি তীব্র এবং ভয়ঙ্কর। পিয়ানোর উপর বসে থাকা সেই হাতহীন অবয়বটা এখন স্পষ্ট হয়ে উঠেছে। সেটা ছিল এই বাড়ির পুরনো মালিকের প্রেতাত্মা। সে অট্ট হাসি দিয়ে বলল, এখান থেকে পালানোর কোনো পথ নেই বন্ধু। এই বাড়ির প্রতিটি ইট আমাদের রক্ত দিয়ে গাঁথা। তুমি যত বেশি ভয় পাবে, আমাদের শক্তি তত বাড়বে। হঠাৎ মেঝেতে ফাটল দেখা দিল, এবং সেখান থেকে হাজার হাজার কালো পোকা বেরিয়ে এসে আমার পা বেয়ে উঠতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলার সুর যেন কেউ কেড়ে নিয়েছে। আমি শুধু অনুভব করছি, আমি ধীরে ধীরে অন্ধকারের অতলে হারিয়ে যাচ্ছি। পোকাগুলো যখন আমার শরীর বেয়ে উঠছিল, হঠাৎ আমার চোখে পড়ল হল ঘরের সেই বিশাল ভাঙা আয়নাটার দিকে। আয়নার এক কোণে ছোট একটা রূপোর চাবি পড়ে আছে। আমি সর্বশক্তি দিয়ে পোকাগুলোকে ঝেড়ে ফেলে চাবিটার দিকে ঝাঁপিয়ে পড়লাম। চাবিটা হাতে নিতেই চারপাশের ছায়ামূর্তিগুলো যন্ত্রণায় চিৎকার করে উঠল, যেন ওই চাবিটাই তাদের ভয়ের কারণ। পিয়ানো বাজানো সেই অশরীরী মালিক গর্জে উঠল, ওটা ধরো না, ওটা ধরলে তুমি কোনো দিন এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। আমি বুঝতে পারলাম এই চাবিটাই হয়তো সেই গোপন সিন্দুকের, যা এই বাড়ির সব রহস্য লুকিয়ে রেখেছে। আমি দৌড়ে বেসমেন্টে সেই কফিনটার কাছে গেলাম, যেটাতে আমার নাম লেখা ছিল। কফিনের নিচে একটা ছোট ফুটো দেখতে পেলাম। চাবিটা ঘোরাতেই বেসমেন্টের মেঝেটা দুভাগ হয়ে গেল। নিচে একটা প্রাচীন যজ্ঞকুণ্ড, যেখানে রাখা আছে একটা নরকঙ্কাল। কঙ্কালটার বুকে একটা সোনার ছুরি বিঁধে আছে। ডায়েরির সেই নকশাটা মনে পড়ে গেল। মুক্তির জন্য রক্তের ঋণ শোধ করতে হবে। হঠাৎ সেই ছায়ামূর্তিগুলো বেসমেন্টে ঢুকে পড়ল।
তাদের মুখগুলো এখন স্পষ্ট। তারা সবাই এই বাড়ির আগের শিকার। তারা আমার দিকে হাত বাড়িয়ে আকুতি জানালো, আমাদের মুক্ত করো, এই ছুরিটা উপড়ে ফেলো। আমি যেই ছুরিটা ধরতে গেলাম, সেই পিয়ানো বাদক মালিক আমার টুটি চেপে ধরল। তার স্পর্শে আমার চামড়া পুড়ে যাচ্ছে। আমি যন্ত্রণায় চিৎকার করে ছুরিটা টেনে বের করলাম। এক মুহূর্তের জন্য মনে হলো পুরো পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। একটি তীব্র সাদা আলোয় ঘরটা ভরে গেল। ছায়ামূর্তিগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি চোখ খুললাম, দেখলাম আমি বাংলোর বাইরে ঘাসের উপর শুয়ে আছি। বাড়িটা এখন আর আগের মতো নেই। ওটা এখন স্রেফ একটা পুরা ধ্বংসস্তূপ। আমি ভাবলাম সব শেষ হয়েছে, কিন্তু পকেটে হাত দিতেই আমার রক্ত হিম হয়ে গেল। সেই রূপ